নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করল শাসক দল। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করলেন সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন সাজু। মহাবীর জয়ন্তী সাড়ম্বরে পালিত শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী 2রা মে রাজ্যে অনুষ্ঠেয় প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে কাছাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাঁপ তুঙ্গে উঠেছে। গতকাল ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটির তরফে জেলা পরিষদ পদের প্রার্থীদের নাম ঘোষণা করার পরদিনই শাসক দল বিজেপি দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার বরখলা, ধলাই ও শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই জেলা শাসক কার্যালয়, সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শিলচর জেলা পরিষদ কার্যালয় সহ শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয়ে বিজেপি সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। নিজ নিজ এলাকার প্রার্থীদের সঙ্গে নিয়ে দলীয় সমর্থকরা এদিন আনন্দ উল্লাসে নানা স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায়, সাংসদ ও বিধায়ক সহ দলের অন্যান্যরা জানান, এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে চলেছে। জেলার 25টি জেলা পরিষদ ও 162টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিজেপি মিত্রজোট শতকরা 100% প্রার্থী দিতে সক্ষম হয়েছে। জেলার 25টি জেলা পরিষদের 23টিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং 23টিতে মিত্রজোট এজিপি লড়াই করবে। অন্যদিকে জেলার 162টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে মিত্রজোট এজিপি 15টি পদে প্রার্থী দিয়েছে এবং বাকি 47টি পদে শাসক দল বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সেবা সহ উন্নয়নমূলক কাজের প্রতি জেলার প্রত্যেক জনগণ আকৃষ্ট হয়েছেন এবং সরকারের উন্নয়নকে নিয়েই দল জনতার দরবারে যাবেন। সকলের সহযোগিতা ও আশীর্বাদ সহ স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী জেলা বিজেপি। তো এই 3 জন আজকে দিবেন। আর বিকেলের দিকে আমাদের অম্বিকাপুর জিপির যে ক্যান্ডিডেট নমিতা দাস, উনিও মনোনয়নপত্র দাখিল করবেন। শুধু কৃষ্ণপুর ভৈরবনগর জিপি যেটা রয়েছে, এই কৃষ্ণপুর ভৈরবনগর জিপিকে আমরা এজিপিকে ছেড়ে দিয়েছি। ওনাদের আঞ্চলিক যে প্রার্থী উনি আজকে বা আগামীকালকে সেটা দাখিল করবেন। আর জেডপিসিতে আমাদের একটাই জেলা পরিষদ শিলচর বিধানসভাতে, সেখানে পীযূষ কান্তি পাল মহোদয়কে দল প্রার্থিত্ব দিয়েছে, উনি আগামীকাল মনোনয়নপত্র দাখিল করবেন। তো ছিল যে প্রার্থীরা যারা ভোট চাইতে যাইবেন তারা কি নিয়ে যাবেন, তা আমি আপনাদেরকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকারের ওনারা নেতৃত্ব দিচ্ছেন, আর ওনাদের নেতৃত্বে যেভাবে পঞ্চায়েতে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টের নিরিখে আমরা জনগণের কাছে ভোট চাইব। আর আপনারা লক্ষ্য করেছেন যে জনগণ আজকে পুরোপুরিভাবে বিজেপির উপর আস্থা রেখেছে। আমরা সম্পূর্ণ আশাবাদী, একের পর এক রেজাল্ট যেভাবে হচ্ছে, একের পর এক রাজ্য আমরা যেভাবে দখল করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির আজকে জেলা পরিষদ গঠন হবে। আর শিলচর বিধানসভা যে আজকে এখানে 3 জন প্রার্থী রয়েছে, গতকাল আজকে সকালবেলা পত্রিকায় দেখে অত্যন্ত আমাদেরকে খারাপ লেগেছে যে 130 বছরের একটা রাজনৈতিক দলের জেলা সভাপতিকে কার্যালয় থেকে সেই দলের কার্যকর্তারা বের করে নিয়ে মারপিট করছেন যে উনি প্রার্থীর জন্য টাকা পয়সা নিয়েছে। এই অবস্থা আজকের দিনে হয়েছে। আর তারপরে আমি দেখি যে কংগ্রেসের ব্যক্তিরা, কংগ্রেসের নেতৃবৃন্দরা রাস্তায় এসে বলেন যে বিজেপি এই কাজ, বিজেপি। কংগ্রেসের কর্মীরা আজকে যখন নেতাদের জেলা সভাপতিদেরকে মারপিট করছেন, কাপড় ছিঁড়ছেন, আজকে পত্রিকায় আমরা দেখেছি, সেই জায়গাতে আজকে দিনে আমরা বলতে পারি যে একটিও কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির টিকিট না পেয়ে কেউ বিক্ষুব্ধ প্রার্থী হিসাবে এবার নির্বাচনে থাকবেন না।
আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে সহমতের ভিত্তিতে জেলা সভাপতির নেতৃত্বে আমাদের এখানে এপি প্রার্থী চয়ন করা হয়েছে, আমাদের রাজ্যিক সভাপতির নেতৃত্বে আমাদের জেলা পরিষদের প্রার্থীদের হয়েছে। আর আমরা এবার আমি আগে বলেছি যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন ভারতীয় জনতা পার্টি অগপ জুট এবার আমরা এই জেলায় করব। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করলেন সোনাই সমষ্টির বিধায়ক কলিমুদ্দিন বলভূঁইয়া ওরফে সাজু। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, ব্যক্তিগতভাবে শুরু থেকেই তিনি এই বিলের বিরোধিতা করে আসছেন। সংখ্যাগরিষ্ঠ থাকায় বিজেপি লোকসভা ও রাজ্যসভায় এই বিল পাশ করলেও বিভিন্ন সংগঠন এই বিলের বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হচ্ছেন। এসব সংগঠনকে পূর্ণ সমর্থন জানান বিধায়ক। তিনি বলেন, ওয়াকফ সম্পত্তি হল সংখ্যালঘু মুসলিমদের দান করা সম্পত্তি। আমাদের পূর্বপুরুষেরা মহৎ উদ্দেশ্য নিয়ে সমাজের উন্নয়নের কথা মাথায় রেখে এগুলো দান করেছেন। এগুলোর ওপর বিজেপি সরকারের হস্তক্ষেপ কোনো অবস্থাতেই মানা যায় না বলে জানান তিনি। শুক্রবার থেকে মুসলিম সংগঠনের ডাকা আন্দোলনকে পূর্ণ সমর্থন জানান বিধায়ক। এছাড়া ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সোনাই থেকে প্রথম আন্দোলনের সূচনা করা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের কর্মকর্তা বাপন রাজবল ভূঁইয়া সহ অন্যান্যদের ধন্যবাদ জানান সাজু। হচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে বিভিন্ন সংগঠন জমিয়ত উলামা আইন সহ প্রত্যেকেই সেটার বিরোধিতা করছেন। স্টুডেন্ট ফ্রন্টে করছে, আমসুয়ে হোক আসামে করছে, অন্যান্য বিভিন্ন দল সংগঠন করছে। আমরা ইউডিএফ দল, অন্যান্য রাজনৈতিক দল, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ প্রতিজন মানুষ এটার বিরোধিতা করছে। আর আমি আশা করি এটা কন্টিনিউ প্রসেস হতে হবে। আমরা আবেগের বসে একদিন করে বসে থাকলে হবে না। আমি আগামী দিনে আমার আলিম উলামা সমাজ যেভাবে প্রত্যেক জুম্মায় সেটার বিপক্ষে দোয়া এবং সেটার বিপক্ষে জনমত গড়ার জন্য আমরা সিম্বলিক প্রতিবাদ হিসাবে প্রত্যেক মসজিদে আমরা জুম্মা এখন আমরা কালো বেজ হাতে পরে যাওয়া হয়, সেটা আমরা করব। এবং প্রত্যেক জুম্মাতে প্রত্যেক মসজিদের আলিম সমাজকে, উলামা সমাজকে, স্বাধীনতা আন্দোলনে আলিমরা যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন আমি আহ্বান করব, এবং জমিয়ত সেটা করে যাচ্ছেন, অল ইন্ডিয়া পার্সোনাল মুসলিম ল বোর্ড সেটা করে যাচ্ছেন। তো আমি আবার আলিম সমাজকে অনুরোধ করব তার জন্য দোয়া করার জন্য, এই বিল যাতে সুপ্রিম কোর্টে সেটাকে রিজেক্ট করে, এই আহ্বান রাখি। এবং আবারও আমি ওএসি ফ্যান্স ক্লাব সোনাই পাপনদেরকে ধন্যবাদ জানাই এই প্রতিবাদী কার্যসূচির জন্য। সোনাই সবসময় সোনাই একটা ভালো প্রতিবাদী সত্তা, পুরা সোনাইটাই এটা প্রতিবাদ করার একটা উর্বর ভূমি। সেখান থেকেই বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে সবসময় মানুষ গর্জে ওঠেন। আগামী দিনে সেটা করবেন এই বলে আমি প্রত্যেক ভারতবর্ষের সুনাগরিককে, ধর্মনিরপেক্ষ মানুষকে আমি আহ্বান জানাই, শুধু সোনাই কাছাড় আসাম নয়, সারা ভারতবর্ষের মানুষ যাতে এই বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং হাইকোর্ট সরকার যাতে বাধ্য হয় রিথিং করতে। অহিংসা, সততা, চুরি না করা, পবিত্রতা এবং আসক্তিহীনতার শিক্ষা ছিল ভগবান মহাবীরের জীবনের কেন্দ্রবিন্দু। 24তম তীর্থঙ্কর এবং জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান মহাবীরের জন্মবার্ষিকীকে সম্মান জানাতে সারা বিশ্বে জৈনরা মহাবীর জয়ন্তী পালন করেন। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মেহেরপুরের জৈন মন্দির থেকে বৃহস্পতিবার সকাল 9টায় মহাবীর মূর্তি সঙ্গে নিয়ে একটি রথ বেরোয়। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মহিলা ও পুরুষেরা স্তোত্র গেয়ে শিলচর শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে শিলচর শিলংপট্টির জৈন ভবনে এসে সেটি সমাপ্ত হয়। এরপর সেখানে উপস্থিত জৈন ধর্মাবলম্বী ভক্তরা সারাদিনব্যাপী ভজন ও কীর্তন সহ উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী মূলচাঁদ বৈদ। তিনি জানান, এই বছর জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরের 2623তম জন্মবার্ষিকী। জৈন বিশ্বাস অনুসারে ভগবান মহাবীর 12 বছর তীব্র তপস্যা এবং ধ্যানের মধ্য দিয়ে জীবনযাপন করেছেন। তিনি গভীর নীরবতা, আধ্যাত্মিক শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করেছিলেন এবং এমনকি বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে নিজের চুলও উপড়ে ফেলেছিলেন। অবশেষে তিনি সর্বোচ্চ জ্ঞান অর্জন করেছিলেন। তাঁর শিক্ষা মানুষকে আত্মশৃঙ্খলা, অহিংসা এবং নীতিগত জীবনযাপনের পথে চলতে অনুপ্রাণিত করে। জৈন ধর্মাবলম্বীরা এই দিনটিকে দান, প্রার্থনা, উপবাস, জয় মন্দিরে যাওয়া, সম্মিলিত প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে উদযাপন করেন। তার অনুসারীদের কাছে মুক্তির পথ নিহিত রয়েছে ত্যাগ এবং আত্মত্যাগের মধ্যে, তবে কোনো জীবের ক্ষতি বা ত্যাগ ছাড়াই। এদিন শিলচরের জৈন ধর্মাবলম্বীরা জৈন ভবনে উপস্থিত ছিলেন। অহিংসা পরম ধর্ম, এই যে বাণীটা আছে, এই বাণীটা পুরো বিশ্বে ফেলাবার জন্য আমরা এখানে আহ্বান করলাম। আমাদের এখানে আজকে জৈন ধর্মাবলম্বী যতজন আছে সবে মহাবীর ভগবানের এটা প্রোগ্রামটা আয়োজন করেছে। ওখান থেকে আমরা মেহেরপুর মন্দির থেকে জুলুস বের করে শহরের প্রেমতলা হসপিটাল রোড পুরা গলিগুলা করে এখানে আমরা জৈন ভবনে সেটি সমাপন করেছি। জৈন ভবনে আসার পরে এখানে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, পুরা সমাজের লোক
আর এখানে লোকাল সমাজকে আমরা ডেকেছি, প্রশাসনকেও ডেকেছি, সবকে ডেকেছি। বিকালে আমাদের বঙ্গভবনে সাংস্কৃতিক কার্যক্রম আছে, যে আমাদের সমাজের ভাই ভাই বোন ছোট ছোট বাচ্চারা লেডিজরা এই কার্যক্রম আয়োজন করবে। ওখানে আমরা প্রশাসনের সবাইকে ডেকেছি, সবকিছু করে ওখানে আমরা ব্যবস্থাটা করেছি। এই প্রোগ্রামটা করার জন্য আমাদের সমাজের যতজন যুবা লোক আছে আর মেয়েরা আছে, সমাজের সব প্রতিনিধিরা সহযোগিতা করেছে। আমরা ভগবান মহাবীরের জন্মদিন উপলক্ষে আপনাদেরকে সবাইকে জন্মদিনের বধাই দিতেছি। ভগবান মহাবীরের বাণী, জিও দিনে তো অহিংসা পরমধর, বিশ্বে শান্তি করতে হলে এই বাণীটা আপনাকে আপনাতে হবে, মহাবীর ভগবানের উপদেশগুলা জীবনে নিতে হবে, বিশ্বে শান্তি চলে আসবে। আজকে অশান্তির যে বাতাবরণগুলো চলছে এইগুলা সব সমাপ্ত হবে। আমি পুনঃ একবার শিলচর মহাবীর জৈন সমিতির প্রেসিডেন্ট হিসাবে সবাই সমাজের সবাইকে আমি মহাবীর জয়ন্তী জন্মদিনের উপলক্ষে বধাই দিতেছি। ধন্যবাদ। সুষ্ঠু গণতন্ত্র, শান্তির পরিবেশ এবং উন্নয়নের স্বার্থে সোনাই বিধানসভার বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে যুব নেতা জাকির হোসেন লস্করের বোন সাজিদা পারভিন লস্কর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার শিলচর জেলা শাসকের কার্যালয়ে প্রচুর সমর্থক নিয়ে এডিসি অন্তরা সেনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে জাকির হোসেন জানান, বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ কেন্দ্রের মানুষের দোয়া ও আশীর্বাদ নিয়ে সাজিদা পারভিন মনোনয়ন জমা দিয়েছেন। এলাকার মুরব্বী ও সচেতন লোকেদের পরামর্শে নির্দল প্রার্থী হিসেবে তাঁর বোন ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছেন। বিশেষ করে এলাকায় শান্তি সম্প্রীতি ও গ্রামোন্নয়নের স্বার্থে তিনি ময়দানে নেমেছেন। মানুষের সেবায় যাতে তিনি নিয়োজিত হতে পারেন তার জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন জাকির হোসেন লস্কর। আমি আমার বোন সাজিদা পারভিন লস্করের আজকে আমরা নমিনেশন জমা দিতে যাচ্ছি নির্দলীয় প্রার্থী রূপে। আজকে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ অঞ্চলের সমস্ত জনসাধারণকে আমার প্রতি দাবি রাখছি আপনাদের সবার সমর্থনের জন্য। সাহায্য সহযোগিতা কামনা করছি সবার, এবং আমাদের এতদ অঞ্চলে এই নির্বাচনী এলাকার এবং সমস্ত সোনাই অঞ্চলে যাতে শান্তির পরিবেশ, সুষ্ঠু গণতন্ত্র এবং উন্নয়নের সাথে আমি নির্বাচনে লড়তে যাব। কাছাড় জেলার খণ্ড উন্নয়ন কার্যালয়গুলোতে বৃহস্পতিবার জিপির গ্রুপ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। এদিন প্রচণ্ড রোদ উপেক্ষা করে ধলাইয়ের বরজালেঙ্গা ব্লক কার্যালয়ের প্রার্থীরা নিজেদের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এদিন এলাকার ডার্বি জিপির 10টি গ্রুপ থেকে 10 জন প্রার্থী একসাথে এসে মনোনয়নপত্র জমা দেন। জিপির 1 নম্বর গ্রুপ থেকে 10 নম্বর গ্রুপ পর্যন্ত একসাথে মনোনয়ন জমা দেন সুমন্ত কুর্মী, চন্দ্রা ভান, মনোজ রবিদাস, আজারউদ্দিন বরভুইয়া, শিল্পী বেগম লস্কর, রানু রানী কুর্মী, মুন্নি কানু, অনিতা ফুলমালি, রীতা রবিদাস ও বেলবতী ফুলমালি। প্রায় 500 সমর্থককে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। তাদের সাথে 2 বাগান পঞ্চায়েত, নামতাপাশি, শিপাল ধুবি, প্রাক্তন জিপি সদস্য প্রদীপ কানু, ভজন ফুলমালি, প্রাক্তন এপি সদস্য শ্যামলাল কুর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রদীপ কানু জানান, তাঁর গ্রুপটি মহিলা সংরক্ষিত থাকায় তাঁর স্ত্রী মুন্নি কানু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জিপির জনগণের দাবি মতো প্রত্যেক গ্রুপ থেকে একজন করে তারা 10 জন একসাথে টিকিট প্রদান করেছেন। প্রত্যেকেই জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন প্রদীপ কানু সহ অন্যান্যরা। আমরা 10 জন মেম্বার, আশা করি আমরা সবাই জিতবো, সবার সাপোর্টে আছে। আর নমস্কার আমার ভাই বোন সবে। আমাদের গ্রামে বিভিন্ন সমস্যা আছে, আগেও কাজ হয়েছে, আর আমরাও চাই যে সবাই মিলে কাজ করব আর আমরা চাই আগের দিন আরো উন্নতি হোক। हम डर्बी जीपी से हमारे 10 ग्रुप मेंबर के नॉमिनेशन के लिए आज बड़जालंगा ब्लॉक ऑफिस में आए हैं। हमारे डर्बी जीपी एलनपुर गांव से और बासखाल गांव से टोटल 10 मेंबर हम लोग इकट्ठा होकर आज नॉमिनेशन दे आए हैं। हमारा डर्बी जीपी के सभी जनसाधारण तथा श्रमिक से अनुरोध है कि पिछले साल हम लोग का 10 के 10 कैंडिडेट जीत कर आए थे। इस बार भी हम लोग का श्रमिक तथा भाई बहन सभी से अनुरोध है, इस बार भी हम लोग का उम्मीद है कि 200 के 200 मेंबर जीत कर आएंगे और आगामी दिन में हमारा डर्बी जीपी का जो बॉडी होगा हम लोग के ये 10 ग्रुप का मेंबर लेके ये बॉडी बनेगा। धन्यवाद। আমরা ঐক্যবদ্ধভাবে প্রত্যেক গ্রুপে আমরা সিদ্ধান্ত করিয়া আমরা কমিটি লইয়া বইয়া নাম প্রস্তাব করিয়া পাবলিক লইয়া
এরপরে আমরা সিদ্ধান্ত নিয়ে নাম প্রস্তাব করিয়া সর্বসম্মতিক্রমে আজকে নমিনেশন দিতে এসেছি। কমপক্ষে আমাদের 500 থেকে 600 জন মানুষ আজকে নমিনেশনে সামিল হয়েছেন। হ্যাঁ, গ্রামের মালিক, গ্রামের জনসাধারণ সিদ্ধান্ত নিয়ে এই নাম এসেছে। যদি আমরা 100 থেকে 100 ডার্বি জিপির মধ্যে আমরা যে সবরে লইয়া চলতেছি, বাগান পঞ্চায়েত, বাগান স্টাফ, শ্রমিক, সর্বসাধারণ লইয়া আমরা এই পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করি আমরা এই ডার্বি জিপির যে আমরা যে 200টা মেম্বার 100% তারা বিপুল ভোটে জয় করব। শিলচর ন্যাশনাল হাইওয়ে স্থিত জগৎবন্ধু লেনের বাসিন্দা বিধান রায় পোদ্দারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হলো। নগদ অর্থ সহ 3টি মোবাইল হাতে নিয়ে গেছে চোরের দল। ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কিত জগৎবন্ধু লেনের বাসিন্দারা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জগৎবন্ধু লেনের বাসিন্দা বিধান রায় পোদ্দার জানান, সকালে ঘুম থেকে তিনি ওঠার পর দেখেন ঘরের জিনিসপত্র সব এলোমেলো করে রাখা। তখনই তার সন্দেহ হয়। তিনি দেখতে পান তাদের পিছনের দরজা খোলা রয়েছে এবং 3টি মোবাইল সহ ট্রাঙ্কের ভেতর থাকা নগদ 10,000 টাকা হাতে নিয়ে গেছে চোরের দল। তিনি আরো বলেন, চোর ঘরের ভিতর কোথাও লুকিয়ে ছিল। তারা যখন ঘুমিয়েছিলেন তখনই মোবাইল সহ নগদ অর্থ নিয়ে চোরের দল পালিয়ে যায়। তারপর শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে তারা চুরির মামলা দায়ের করেন। তারা আরো বলেন, জগৎবন্ধু লেনের দিনের পর দিন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সংবাদ মাধ্যমের কাছে বিধান রায় পোদ্দার জানান, প্রশাসন যেন এ ব্যাপারে শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নেয় এবং চোরের দলকে পাকড়াও করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা সহ জোরালো শাস্তি প্রদানের দাবি জানান তিনি। গত রাত্রে আমার ঘর চুরি হয়ে গেছে। জগৎবন্ধু লেন 13 নম্বর হাউস নম্বর। আচ্ছা, কিতা কিতা নিছে চুরি? 3টা মোবাইল নিছে আর 10,000 টাকা লয়ে গেছে। মানে আপনারা কিছু টেরো পাইছো না, বুঝছিল না? না, কিছু টেরো পাইছি না। ঘুরতে ঘুরতে দেখি দরজা খোলা। এরপর খুঁজতে খুঁজতে দেখা যায় আমার গিল ভাঙ্গা লেগেছে। আচ্ছা, তখন মানে এই আমরা যেন শান্তিতে থাকতাম পারি ব্যবস্থা করে প্রশাসনের কাছে দাবি রাখি। প্রতিবেশীর যে ঘন ঘন চুরি হয় আমরা আতঙ্কিত। আমরা কিভাবে যে এর পরের দিন চালাইতাম এইভাবে আমরা চিন্তা। আমরা তখন ভাত খাইবারের পয়সা নেই। গলির নাম জগৎবন্ধু লেন, আমরা হাউস নাম্বার 13। আমরা তো ঘটনা চুরি হয়ে গেছে এক ঘরটা। আমরা সকাল 5টার সময় চুরি হয়েছে। সকাল 5টার সময় 4টা 5টা আমরা সকালে 5টার সময় ঘুম থেকে উঠছি, বাথরুমে যাবার লেগে উঠছি। এতে তখন দেখি আমরা ইয়ে করা দরজাটা খোলা আসলো আর কি। দরজাটা খোলা, তখন আমরা উঠে দেখি দরজাটা খোলা আছে। তখন থেকে আমরা উঠে দেখি আপনার মোবাইল নাই। মোবাইল 3টা নাই আমরা মোবাইল। এরপর মোবাইল নাই, তো আমরা সব উঠছি, উঠে দেখি মোবাইল নাই। তখন থেকে আবার টাঙ্কুম খোলা, টাঙ্ক থেকে 10,000 টাকা নেওয়া হয়ে গেছে। আর সব জিনিস সিটটানি করেন। জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীদের প্রাণঘাতী হামলায় গুরুতরভাবে আহত হলেন ঘুঙ্গুর জিপি সভানেত্রীর স্বামী সহ পরিবারের লোকেরা। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ঘুঙ্গুর জিপি সভানেত্রী মিতা দাস। ঘটনাটি সংঘটিত হয়েছে গত রবিবার বিকেলে। ঘটনার পর প্রতিবেশী দীপ্তেন্দ্র দাস ওরফে বিশু দাস, তার স্ত্রী শোভা দাস সহ অন্যান্যদের অভিযুক্ত করে ঘুঙ্গুর থানায় একটি মামলা দাখিল করা হলেও এ পর্যন্ত এই ঘটনায় পুলিশি ধরপাকড়ের কোনো খবর নেই বলে জানিয়েছেন জিপি সভানেত্রী মিতা দাস। তিনি বলেন, রামনবমীর দিন রবিবার তিনি হঠাৎ দেখতে পান প্রতিবেশী বিশু দাস তাঁদের পারিবারিক সম্পত্তির প্রায় 5-6 ফুট জায়গা জবরদখল করে বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। তারা শান্তিপূর্ণভাবে এতে বাধা প্রদান করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হন বিশু দাস সহ অন্যান্যরা। একসময় বিশু তাঁর দেওর প্রীতম দাসের গলা লক্ষ্য করে দা দিয়ে কোপ বসাতে গেলে স্বামী নিগন দাস সেটা আটকাতে যান। তখন তার হাতে দায়ের কোপ পড়ে, এতে তিনি গুরুতর আহত হন। হইচই শুনে প্রীতমের মা গায়ত্রী দাস এগিয়ে গেলে তার উপরও বাঁশ দিয়ে আক্রমণ চালান বিশু দাস এবং একসময় বিশু দাস তাকে ইট নিয়ে মারতে গেলে সেটা বিশু দাসের মেয়ে পাপড়ি দাসের মাথায় লাগে ও তার মাথা ফেটে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে মিতা দাস তার আহত স্বামী সহ অন্যান্যদের নিয়ে গাড়ি করে ঘুঙ্গুর আউটপোস্টে হাজির হলে বিশু দাসও সেখানে উপস্থিত হয়ে পুলিশের উপস্থিতিতে ইট দিয়ে গাড়িতে হামলা চালায় এবং গাড়ির কাঁচ ভেঙে ফেলে। তখন তারা ভয়ে পুলিশকে সঙ্গে নিয়ে শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হন। যাওয়ার পরে তারা এখানেও একটা ডালুইয়া আটাআটি করে করতে করতে এখানে তারা সবে বুঝাইয়া করছেন যে তুমি এরকম করিও না, এটা আমরা জায়গা, আমরা সীমানা বাইরেই গেছো তুমি, আর তোমার সীমানা তুমি কাজ করো, কোনো অসুবিধা, আমরা সীমানা করিও না, তুমি এটা বন্ধ করো কাজ। তখন রাগের মাথায় দৌড় মারি আইসে, আইয়া কিনা করছে আমার দেওর আছে প্রীতম দাস, তার গলার মধ্যে চাইছে দা দিয়া সেদ মারতো, হাঁটতো চাইছে। তখন আমার স্বামী গিয়া হাতটা দিছেন,
তান ডাইনা তো মানে হয়েছে হাতকানির গিয়া তান ডাইনা তো খাটছে, খাটার পরে 5টা সেলাই লাগছে। এরপরে কেন তো ঘটনা হয়েছে, হওয়ার পরে তানও ব্লাড বাইর হয়েছে। আমরা ওই রকম দেখছি, দেখিয়া আমরা মেডিকেল মানে যাইতে আমরা রওনা হয়েছি। সবে মিলিয়া মেডিকেল যখন যাই তখন আমরা থানাত গেছি। সবে কইছে না মাটো আবার আক্রমণ করছে যাওয়ার আগে। মানে তার লইয়া ইটুট লইয়া দিলানি আরম্ভ করছে, মেরে লইয়া যায় তখন স্কুটি থেকে নামিয়া আবার আক্রমণ করছে। এখানে আক্রমণ আমরা তার আক্রমণ কিছু করছি না, কারণ আমরা তো পেশেন্টের অবস্থা খারাপ, হাত থেকে বহুত বেশি ব্লাড জার গিয়া। এর লাগে আমরা থানাত গেছি। থানাত যাওয়ার পরে এর আগে থানাত গেছি। থানাত যখন আমরা গেছি যাওয়ার পরে মানে আমরা নামতেও দিছে না, ইট পাথর দিয়ে ডিলানি আরম্ভ করছে। গাড়ির পিছন দিকে বাংছে, ডিল মারছে থানার ভিতরে। আমরা প্রশাসন তো দেখো দেখো হে যদি আপনাদের সামনে রং করে বাড়ির কি রং করছে আপনারা দেখুন তারে। আমরা মানে আমরা অ্যারেস্ট করোই না। আমার তো স্বামীর অবস্থা খারাপ, কেন তাই পিট হয়ে যায়, ব্লাড যাইতে দিতে তাই না খাইলে কইলে আমার মেডিকেল লইয়া চলো, আমার তো অবস্থা খারাপ, মাথা ঘুরায়। আমার দেওয়ারেও হয়, তারও মানে প্রেশার বাড়ি গেছে, ব্যথা করে, গাড়ি চালাইতে পারেন না। গাড়ি তো তারা ভাঙছে। এরপরে বাইরে গিয়া মানে খুব বেশি লাফালাফি করছে, মারিলে কাটি। সম্প্রতি আসাম বিশ্ববিদ্যালয়ে বিহুর ছুটি ঘোষণা নিয়ে একটি অবাঞ্ছিত বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্কের মূল হোতা ব্রহ্মপুত্র উপত্যকার প্রবীণ সাংবাদিক তথা গল্পকার মনোজ কুমার গোস্বামী, যিনি আসাম বিশ্ববিদ্যালয়ে বিহু উপলক্ষে ছুটি নেই বলে সামাজিক মাধ্যমে উষ্মা প্রকাশ করেছেন। এতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একাংশ ব্রহ্মপুত্র উপত্যকার বুদ্ধিজীবী বরাক সম্বন্ধে আবার তাঁদের বিতৃষ্ণা উগরে দিয়েছেন। এসব নিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এই ধরনের বরাক বিদ্বেষী মনোভাব দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র উপত্যকার একাংশ উগ্র জাতীয়তাবাদীরা লালন করে আসছেন, যার উদাহরণ আবার সামনে এলো। তিনি বলেন এই প্রবীণ সাংবাদিকদের উচিত ছিল মন্তব্য করার আগে আরও সংবেদনশীল হয়ে প্রকৃত বিষয়ে খোঁজ খবর নেওয়া, কারণ প্রতিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা কেন্দ্রীয় সরকার দ্বারা জাতীয় স্তরে প্রকাশিত হয়, যাতে স্থানীয় ছুটি অন্তর্ভুক্ত না থাকাটাই স্বাভাবিক। তেজপুর বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও সেজন্যই বিহুর ছুটি নেই। আসাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু তারপরও একদিনের জন্য বিহুর ছুটি মঞ্জুর করেছেন। এই সাংবাদিক বিদ্বেষের বশবর্তী হয়ে আরও বলেছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ে নাকি 26 দিন পুজোর ছুটি দেওয়া হয়, যা সর্বৈব মিথ্যে। ব্রহ্মপুত্র উপত্যকার একাংশ সাংবাদিক ও বুদ্ধিজীবীদের এই ধরনের দায়িত্বহীনতার জন্যই বারবার দুই উপত্যকার সমন্বয় বিনষ্ট হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভুইয়াম সমন্বয় প্রচেষ্টা করেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সম্প্রতি শিলচরে এসে উভয় উপত্যকার মধ্যে সমন্বয়ের কথা বলেছেন। বরাকে অসম সাহিত্য সভার অধিবেশন আয়োজন করার প্রস্তাব দিয়েছেন, যাকে বিডিএফও স্বাগত জানিয়েছিল। কিন্তু এই ধরনের চক্রান্ত চলতে থাকলে সেসব বিফল হতে বাধ্য বলে জানায় বিডিএফ। ঘুঙ্গুর আতালবস্তির দাসপাড়া এলাকার দীপ্তেন্দ্র দাস ওরফে বিশু দাস ও পাপড়ি দাসের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করছে না ঘুঙ্গুর আউটপোস্টের পুলিশ। বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণকে ঘিরে গত রবিবার বিকেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে জমির মালিক দীপ্তেন্দ্র দাস ওরফে বিশু দাস ও তার মেয়ে পাপড়ি দাস গুরুতরভাবে আহত হন। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে চোট লেগেছে, মাথায় অনেকগুলো সেলাই পড়েছে। বর্তমানে দুজনেই শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। তাদের উপর লাঠি, দা ও রড দিয়ে প্রীতম দাস, বিজু দাস, নিবন দাস ও গায়ত্রী দাস হামলা চালান। ঘটনার পরদিন অর্থাৎ সোমবার বিশু দাসের স্ত্রী শোভা দাস ঘটনার সবিশেষ উল্লেখ করে ঘুঙ্গুর আউটপোস্টে একটি এফআইআর দায়ের করেন। অন্যদিকে প্রীতম দাসের পক্ষ থেকেও একটি সাজানো এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ মতে ঘুঙ্গুর পুলিশ বিভিন্ন অজুহাত দেখিয়ে অভিযুক্তদের গ্রেফতার করছে না। অন্যদিকে ন্যায় বিচারের জন্য বিশু দাসের পরিবার ঘুঙ্গুর আউটপোস্টের ইনচার্জ ও শিলচর সদর থানার ওসির কাছে বিনম্র অনুরোধ জানিয়েছেন। কিন্তু ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত ভূমাফিয়া প্রীতম দাস ও তার সাঙ্গপাঙ্গরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সচেতন মহলের অভিযোগ যে প্রাণঘাতী হামলা চালানোর পরও কেন তাদের পুলিশ গ্রেফতার করছে না। এই প্রেক্ষাপটে ঘুঙ্গুর আউটপোস্টের পুলিশের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। অভিযুক্তরা পুলিশকে ম্যানেজ করে নির্দোষ প্রমাণিত হতে চাইছে বলে ধারণা সচেতন মহলের। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করল শাসক দল। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করলেন সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন সাজু। মহাবীর জয়ন্তী সাড়ম্বরে পালিত শিলচরে। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।